শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। তো ঘুমের থেকে উঠে কাজকর্ম সারলাম। এদিক দিয়ে দেখো শ্বশুরমশাই ঘাড়ে করে এই কচুর শাকটা নিয়ে আসলো। এটা কিন্তু আমাদের এই যে বাড়ির কাছে কালীতলা বাজার বলে একটি বাজার আছে, মানে কালীতলাই আমাদের জায়গাটায় ঠাকুরের একটা স্থান আছে, সেই জন্য সেই আশেপাশেই বাজারটা বসে, তার জন্য ওই বাজারটার নাম হলো কালীতলা বাজার। তো কালীতলা বাজার থেকে আমার শ্বশুরমশাই এই কচুর শাকটা এনেছে। ওনাকে কালকে রাতেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে সকালবেলা ঘুমের থেকে উঠেই মানে 8টা-9টার মধ্যেই কিন্তু বাজারে গিয়ে একটা কচুর শাক আনতেই হবে। তো উনি সেই দায়িত্বটি পালন করলেন। জানো কেন বলো তো? বেলা হয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না। আমাদের এখানে কচুর শাক খাওয়ার মানে লোকজন একটু বেশি, সেই জন্য বেলায় বাজার গেলে যেন একটু পাওয়া যায় না। তো উঠেও ছিল, ভাগ্যে আছে জানো, তাই কচুর শাকটা আজ মেললো। আমার কাজ সারতে না সারতে উনি তো চলে আসলেন, আর ওই দিক দিয়ে কচুর শাকটা রেখে দিলাম, আর এই দিক দিয়ে সোজা চলে আসলাম ঘর দুয়ার মোছামুছি করতে। আজকে সকালে একটু লেট হয়ে গেছে, তাও কিন্তু স্টেপ বাই স্টেপ বুদ্ধি খাটিয়ে এক হাতে কাজগুলো করে নিলাম। এতে করে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে হয়েও গেছে। আর জানো তো, যেদিন রাতে একটু লেট হয়ে যায় ঘুমোতে, সেদিন রাতে উঠতে একটু দেরি হয়ে যায়। তারপরে এদিকে সোজা চলে আসলাম কিছু কাচাকুচি নিয়ে। তো কালকেকার ডোডোর পাপার কিছু জামা ছিল আর ডোডোরও কিছু জামা ছিল, সেগুলো ভাবলাম একেবারে সকালেই কাচা ধোয়া করে নিই। আর বেলা হলো তো এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য সকাল সকাল কাজগুলো করে নিলাম। ওই দিক দিয়ে ডোডো কিন্তু দুষ্টুমি করছে, তাই ওকে বললাম একটু ওকে ধরতে, ওর পাপাকে, আর আমি এইদিকে কাজগুলো সামলে নিচ্ছি। সকাল সকাল কাজকর্ম হয়ে গেলে বেশ একটা শান্তি লাগে। তবে আজ একটু দেরি হয়েছে, মানে ঘুম থেকে উঠতে ওই 15 মিনিট মতো লেট হয়েছে প্রত্যেক দিনের তুলনায়। তো কাজ করতে ওই 15 মিনিট মতোই লেট হলো। যাই হোক, এতে কোনো অসুবিধা হয়নি, ম্যানেজ করে স্টেপ বাই স্টেপ এরকমভাবেই সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে করে নেওয়াতে বেশ সময়ের মধ্যে হয়ে গেছে। আর আজকে সকাল হতে না হতেই কি রোদ্দুর উঠেছে। ঘুমের থেকে উঠেছি, দেখছি দুয়ারের সামনে একেবারে রোদ্দুরে ঝলমল করছে। আর জানো তো, আজকে সকালটা না রোদ্দুর হলো, বেশ গাছের পাতাগুলো নড়ছে, ভাল লাগছে। যাই হোক, ওই দিক দিয়ে ভাত হয়ে গেল, ঘরে হাঁড়িটি রেখে দিই। তো কাঠের উনানটায় ভাতটা করি বলে কিন্তু বাইরেই হয়। আর এই দেখো এইদিকে বসেছি কচু কাটতে। আর এটা তো আমি কিছু মতেই কাটতে পারছি না, প্রথমে এরকম করে কাটার চেষ্টা করছি। এত বড় কচু কিভাবে কাটবো তাই ভাবছি। তো আমার শ্বশুরমশাই বলছে না পারলে দাও, আমি দায়ে করে কেটে দিই। বলছি না থাক, দায়ে করে কাটতে হবে না, চেষ্টা করব। আমি জানো তো সব সময় সব কিছু চেষ্টা করতে ভালোবাসি, মানে তার শেষ দেখে ছাড়বো, এরকম একটা আমার মধ্যে হয়। তো যাই হোক, এই দিক দিয়ে দেখো তারপরে বটিটা তুললাম, তোলার পর এরকমভাবে কাটার চেষ্টা করছি। হয়ে গেছে কাটাটা। আর ওই দিক দিয়ে ডোডো কিন্তু খেলা করছে, ওই আমাদের সামনের বাড়িতে যায় আসে এরকম করেই খেলা করে। আর ওই দেখো কেটে ফেলেছি। আর এই দেখো কত বড় কচুর শাকটা, এটা যেন বিলের কচু। আমাদের এখানেরই পাশে এই কচুগুলো হয় বিলে চাষ করা, তো ওখান থেকেই ওনারা তুলে বাজারে বিক্রি করেন। গ্রাম অঞ্চলে অনেক জিনিসই বেশ ভালোভাবে মেলে। আর এইদিকে কচু ছাড়াচ্ছি আর ভাবছি এত মেঘ করেছে আকাশে, কখন না বৃষ্টি নেমে যায়। কিন্তু যেই কথা সেই কাজ, মানে আমি যখনই ভাবছি এরকমটা দিয়ে আমার শাশুড়ি মাকে বললাম যে কি মেঘ করেছে ওইদিকে, কি হবে কে জানে, তো তখনই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। অবশ্য আমার মাথায় ওপরে গাছটা ছাওয়া দিয়েছিল বলে আমার না মাথায় এক ফোঁটাও বৃষ্টির জল পড়েনি। আমি কিন্তু খুব সুন্দরভাবে বেশ শাকগুলো কেটে নিয়েছি। কিন্তু তবে একটু ডোডোর পাপা এবং শ্বশুরমশাইয়ের কাছে বকাবকি খেয়েছি। আমি যখনই এখানে গুছিয়ে বসছি, উনি বলছিলেন এখানে বসো না, বৃষ্টি আসতে পারে, তার থেকে এটা নিয়ে ঘরে বসো গা। কিন্তু জানো তো, আমার যেন খোলামেলাভাবে বেশি কাজ করতে পছন্দ। এই দেখো কচুর শাকগুলো ছাড়িয়ে নিলাম, বেশি সময় লাগেনি, ওই হাতে গুনে 10 মিনিট মতোই লেগেছে। এদিকে কচুর শাকটা এক ঝুড়ি হয়েছে, কতটা হয়েছে দেখো। কিন্তু এটা আবার রান্না করার সময় একটুখানি। আর এরকমভাবে হাতটা দেখেছো কেমন কালো হয়ে গেছে। এরই একটা টিপস দেব, এই যে হাতটা কুটকুট করছিল জানো প্রচণ্ডভাবে,
তারপরে একটু নুন নিয়ে নিলাম। নুন নিয়ে এরকমভাবে ভাতটা ভালো করে গায়ের জোরে কষলে কষলে একটু মানে তোমার ঘষাঘষি করছিলাম। এতে করে কিন্তু আমার হাতটা চুলকানিটাও কমে গেছে, আর যে সমস্ত কালো কালো ছোপ ছোপ দাগগুলো ছিল সেগুলো উঠে গেছে। তারপরে চলে আসলাম মাজামাজি করতে। আমি জানো তো আগেই কচুর শাকটা ছাড়িয়ে রেখেছি, তারপর বাসন মাজা ধোয়া করতে এসেছি। এতে করে কিন্তু আমার হাতে যেটুকু দাগ থাকবে সেটুকু উঠে যাবে সেই কারণেই। আর এই যে এইদিকে সমস্ত বাসনগুলো একবার মেজে ঘরে রাখলাম। এরপরে এই থালাগুলো নিয়ে যাওয়া হয়নি, কিন্তু হাঁড়িটি আবার ছিল বলে হাঁড়িটি মেজে নিলাম। আর এই যে সকালে রান্না হলো, এরপরে কিন্তু কচু শাকগুলো উনানের মধ্যে সিদ্ধ করে নেবো, নাহলে জানো তো গ্যাসে সেদ্ধ করতে গেলে অনেকটাই গ্যাস ফুরাবে। সেই জন্য আমি ভাবলাম না, কচু শাকগুলো একেবারে উনানের মধ্যে হাঁড়ির মধ্যে ভরে ভরে সেদ্ধ করে নেবো। এতে করে আমার গ্যাসটাও বেশি পোড়াবে না, আর হয়েও যাবে বেশ তাড়াতাড়ি করে। গ্যাসের তুলনায় উনান কিন্তু একটু বেশি জ্বলে, যখন জ্বলে তখন এত সুন্দর আগুন হয় কি বলবো তোমাদেরকে। চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, আমিও খাই ইলিশ মাছের তেল, আমারও খুব প্রিয়, মাছের ঝোলের থেকেও এই তেলটাই খেতে খুব ভাল লাগে ভাতে মেখে। হ্যাঁ গো দিদিভাই, সত্যি কথা, মাছের ঝোল বা তরকারির থেকেও এই তেলটা ভাতে মেখে খেলে যেন মনে হয় একটা অমৃতই খাচ্ছি। এই দিয়েই কাল কিন্তু ভাতগুলো আমি তৃপ্তি করে খেয়েছিলাম। তো দিদিভাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখেছো গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে। আজকে দাদা দুধ দিয়েও তাড়াতাড়ি চলে গেছেন। দুধটা ওইদিকে জাল দিয়ে দিয়েছি, ঢাকাটা খুলে রেখেছি যাতে করে ভেতরে ভাপটা বেরিয়ে যায়, আর তোমার দুধটা যেমনকার তেমনই থাকে। আর জানো তো দুধের সরা বা ডোডো খেতে চায় না, সেই জন্য আমি জানো তো দুধের সর না বসারই চেষ্টা করি। ঢাকাটা দিয়ে রাখলে ভেতরে ভাপটাই সরটা বসে না। ঢাকাটা যদি একদম খুলে দিই হাওয়ায় রাখি তাহলে সরটা খুব মোটা হয়ে বসতে দিই না, ও যেহেতু খেতে চায় না। এই যে এদিক দিয়ে ওল আলুর তরকারিটা তো বসিয়ে দিয়েছি, এবার পরিমাপ মতো তরকারিটাও তুলে নিলাম। তো ওর জন্য তো ঝাল ছাড়া তরকারি তুলে নিই। এরপরে দেখো এবার লঙ্কার গুঁড়ি দেবো। তো আমাকে কিছুদিন আগে এক বনু কমেন্টে বলেছিল যে লঙ্কার গুঁড়োটা কম খেতে। হ্যাঁ গো সত্যি কথা, লঙ্কার গুঁড়োটা আমারও খেতে ইচ্ছা করে না, আমিও অ্যাভয়েড করে যেতে চাই। কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই খেয়ে খেয়ে অভ্যস্ত, ওনাদের আবার এই লঙ্কার গুঁড়ি ছাড়া ভাত মানে তরকারি খেতে ভাল লাগে না, তাই কি করব, ওনাদের মতো দিতেও হয়। যাই হোক আস্তে আস্তে কমিয়ে নেওয়ার চেষ্টাই চলছে আমার মধ্যে। ডোডোর তরকারিটা পাশ করে রেখে দিলাম। এবার কিন্তু আমার কচুর শাকটা একদম সেদ্ধ হয়ে জল ছড়া রেডি। তো কচু শাকটা বসাচ্ছি। প্রথমে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। চলো এবার ফোড়নগুলো ভালো করে তেলে খড়িয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর জানো তো কচু শাকটা সিদ্ধর সময় না বেশ নুন দেওয়া ছিল, সেই জন্য নুনটা পরিমাপে একদমই অল্প দিলাম। আর এদিক দিয়ে জিরে আর তোমার বেটে রাখা ছিল কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভালো করে বাটিনি, যেন কোনো রকম বেটেছি, যেহেতু শাক তো মিশে যাবে। আর এদিক দিয়ে হলুদও দিয়ে দিলাম পরিমাপ মতো। এবার চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই, এতে করে কিন্তু তরকারিটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। মোটামুটি তরকারিটা কষানো হলো। জানো তো মশলাটা ততক্ষণ অবধি কষাতে হয় যতক্ষণ না মশলার গা থেকে তেল ঝরে। তো ততক্ষণে আমি প্রত্যেক দিন রান্না করি মশলার তেল বের করার চেষ্টা করি, এতে করে কিন্তু তরকারির স্বাদটা যেন আরোই বেড়ে যায়। তো এরকমভাবে রান্না করতে না আমার ভীষণ ভাল লাগে জানো। চলো এবার মশলা কষানো হয়ে গেল, দেখেছো ওই দিক দিয়ে কচুর শাকটা এই ফুটো বাটিটাই জল ঝরতে রেখেছিলাম, জলটা ঝরে গেল। এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিই। আর
জানো তো মশলাটা যখন কষানোর পর কচু শাকটা দিলাম না, এবার না ভালো করে ঘেটে ঘেটে নিচ্ছি যাতে করে শাকগুলো না দলা হয়ে থাকে। দলা হয়ে থাকলে সেই শাক থেকে কিন্তু গলা কুটকুট করে। আর আমার যেন একটু দরকার ছিল একটু টক দিয়ে দেওয়ার, কিন্তু খেয়াল ছিল না, পরে আবার খেয়াল পড়েছে, তখন আবার দেওয়ার হতো না। তো এই দিক দিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা তো তোমাদের বললাম বেটে দিয়েছি, আবারও কিছু লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। চলো রান্নাটা করতে করতে তোমাদের আবারও একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, কনগ্র্যাচুলেশন, এভাবেই এগিয়ে যাও তোমার লক্ষ্যে। অনেক অনেক ভালোবাসা গো দিদিভাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলে হয়তো আমি পরপর আমার লক্ষ্যগুলোই পৌঁছাতে পারবো। অবশ্যই তোমাদের ভালোবাসা ছিল বলেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তাই তোমাদের সকলের কাছেই আমার হাত জোর করে একটি অনুরোধ, তোমরা সকলেই আমার পাশে থেকো এভাবেই। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু নয় গো এত বড় প্ল্যাটফর্মে। যাই হোক, কমেন্টটা পড়তে পড়তে এদিকে দেখেছো কচুর শাকটা কিন্তু ভালো করে ঘেঁটে নিচ্ছি, আর এরকম খুন্তি দিয়ে কিন্তু বারবার করে ঘাঁটছি, এতে করে তোমার কচুর শাকটা ভালো করে ম্যাশ হয়ে যাবে। আর এই কচুর শাকটি নাকি আজকে দুর্দান্ত হয়েছিল, সেটি আমার বর বলেছেন। অনেক ভাল লাগলো ওর মুখ থেকে শোনাটা, মানে আমার কাছে একটা ড্রিম প্রত্যেক দিনের। ও সত্যিটা সত্যিই বলতে ভালোবাসে, যেদিন তরকারি ভালো না হয় নিজের মুখেই বলে দেয়। যাই হোক, কচুর শাকটি লাস্টে একটু শাশুড়িমা বললো লঙ্কার গুঁড়ি আর একটু তোমার ভাজা মশলা দিতে, তাই ওনার কথা মতো দিলাম বলে কালারটা একটু পাল্টে গেল। যাই হোক, এদিকে হয়ে গেল আমার কচুর শাক রান্না। এবার বাটিতে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আর এখন বেলা হলো 1টা, রান্না করতে বেশ দেরি হয়ে যাচ্ছে। আর জানো এখন মনে হচ্ছে সময়টা যেন কোন দিকে চলে যাচ্ছে, সময় ধরে রাখাই যাচ্ছে না। অবশ্য অনেকটাই বেলা ছোট হয়ে গেছে, এখন সন্ধ্যা হয় ওই তোমার 6:45-6টার মধ্যে, আগে সন্ধ্যা হতো 7টার সময়, সেই জন্যই বেলাটা এতটাই তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, খেয়ে নিলাম দুপুরের খাবার, ডোডোকে ঘুম থেকে ওঠালাম, খাইয়ে দাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তো উঠালাম, উঠিয়ে ওকে একটু দুধ খাইয়ে নিচ্ছি। আর ও খেলা করছে, সমস্ত খেলনাগুলো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ঘুমের থেকে উঠেই না ওকে কেমন একটা লাগছিল আজকে, মানে আরও ঘুমোতে চেয়েছিল কিন্তু ঘুমোতে পারেনি। আমি সন্ধ্যা দেবো এটা ওটা করবো সেই কারণে, তো ওর ঘুমটা সেরকম হয়নি। এ দেখো ভীষণ খেয়ে গেল। যাই হোক, ওকে একটুখানি ভীষণটা কাটিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে আমাকে এক ভাইপো ফোনটা ধরে দিয়েছিল, তো ওর দিকে একটু তাকিয়ে একটা কথা বলছিল, সেটাই শুনলাম। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলে নতুন সদস্য হয়েও। বাই।